হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আমরা আজকে পড়বো কার তোর কদ্দূর। আচ্ছা, লিখেছেন শিবতোষ মুখোপাধ্যায়। এখানে কার তোর কদ্দূর এই আহ, লেখাটিতে এটা একটা গদ্য রচনা এবং এখানে অনেক কিছু পাবে যেগুলো জীবন বিজ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত। ঠিক আছে, তো এটাকে কিন্তু তোমাদেরকে পড়তে হবে খুব খুঁটিয়ে এবং এখানের কোশ্চেনগুলো করতে হবে খুব ভালো করে। কোশ্চেনগুলো তোমাদের বাংলার হিসাবে একটু টাফ মনে হতে পারে, তো এটা কিছু 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 এরকম তো থাকবেই যেগুলো তোমাদের একটু কঠিন মনে হবে। তো সেগুলোও তো পড়তে হবে। আমি চেষ্টা করব যতটা পারি বুঝিয়ে বলে দেওয়ার, যাতে তোমাদের সহজ একটু হলেও সহজ লাগে। ঠিক আছে, তো শুরু করছি। এখানে মোটামুটি কনসেপ্টটা মানে যে যে জিনিসটা নিয়ে লেখা আছে সেটা হচ্ছে বিভিন্ন জীবজন্তু আছে, তাদের চলার সময়, তাদের চলার টাইমিং নিয়ে করে বলা আছে। ঠিক আছে, কে কখন চলতে পারে, কিভাবে চলে। মানুষ চলে, গাছ তো চলে না। যেমন ধরো কুকুর চলে, ঠিক আছে। আবার চিতাবাঘ অনেক জোরে চলে, ঠিক আছে। পিঁপড়ে অনেক ধীরে ধীরে, একটু জোরেই চলে, কিন্তু মানুষের তুলনায় বা চিতাবাঘের তুলনায় অনেক ধীরে চলে। কচ্ছপ অনেক ধীরে চলে। তো সেগুলো নিয়েই আলোচনা করা আছে। ঠিক আছে, যেগুলো, যে শব্দগুলো বা যে প্রাণীগুলো তোমরা চেনো না, আমি সেই প্রাণীগুলো তোমাদেরকে দেখিয়ে দেব যাতে বুঝতে একটু সুবিধা হয়। শুধু এইটুকুই। ঠিক আছে, তো শুরু করছি। ইঁদুরের দৌড় তার গর্তের পানে, নদীর দৌড় সাগরে। এই লাইনগুলো বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে না। ইঁদুর কোথায় যায়? তার গর্তে। ইঁদুরের গর্ত তো দেখেইছো, অনেক মাঠে থাকে, অনেক ঘরেও থাকে। তো যাদের মাটির বাড়ি আছে, ইঁদুরের গর্ত কোথাও না কোথাও দেখতে পাবেই। তো ইঁদুরের দৌড় তার গর্তের পানে। ইঁদুরকে যখন দেখবে, সে কোথায় যায়? তার গর্তের দিকে। নদীর দৌড় সাগরে। সমস্ত নদীগুলো কি হয়? সাগরে গিয়ে মিশেছে। তো নদী দৌড়ে চলে। নদী চলছে কোন দিকে? সাগরের দিকে। খবরের দৌড় কানের দিকে। ঠিক আছে, কাউকে কোনো কিছু খবর দিতে চাও তো কোথায় পৌঁছাবে? তার একটা মানুষের কানে পৌঁছাবে। ঠিক আছে, তো খবরের দৌড় কোন দিকে? কানের দিকে। আঘ্রাণের দৌড় নাকের দিকে। আঘ্রাণ মানে ঘ্রাণ, মানে গন্ধ। ঠিক আছে, তাহলে আঘ্রাণ মানে কি হচ্ছে? গন্ধ। এটা তোমরা লিখে রাখতে পারো, বা এখানে তো শব্দার্থ থাকবে, তো শব্দার্থ থেকেও দেখে নিতে পারো। আঘ্রাণের দৌড় নাকের দিকে। সুন্দরের দৌড় স্বভাবত বিদ্যার দিকে। খদ্দেরের দৌড় দোকানের দিকে। ঠিক আছে, খদ্দেরের দৌড় কোন দিকে? দোকানের দিকে। রোগীর দৌড় ডাক্তারের কাছে। সুখের দৌড় দুঃখের দিকে। দুঃখের দৌড় সুখের দিকে। জন্মের দৌড় মৃত্যুর দিকে, আর মৃত্যুর দৌড় জন্মের দিকে। প্রত্যাশীর, আচ্ছা এগুলো কিন্তু বলা আছে যে মানুষের সুখ আর দুঃখ কখনো স্থায়ী হয় না। ঠিক আছে, কিছুদিন সুখের পরে মানুষের দুঃখ আসবেই, আবার কিছুদিন দুঃখের পরে মানুষের জীবনে সুখ আসবেই। ঠিক আছে, তো সেই জন্য কারো জীবনে যদি অনেক দুঃখ মনে হয়, আমার থেকে দুঃখী মানুষ আর কেউ নেই, সে কিছুদিন অপেক্ষা করলেই তার জীবনে আরো অনেক বেশি ভালো দিন আসবে। ঠিক আছে, কিংবা কেউ অনেক দিন, অনেক ভালো দিন কাটাচ্ছে, সে মনে করছে আমার থেকে ভালো দুনিয়াতে আর কেউ নেই, কিন্তু তার খারাপ দিনও আসবে। ঠিক আছে, তো সুখ যদি কারো আসে, জীবনে থাকে, তার দুঃখ থাকবেই, মানে কিছুদিন পরে। এরপরে কেউ যদি তার জীবনের সময়, সেই সময়টা দুঃখের মধ্যে দিয়ে যায়, তার সুখ আসবেই। ঠিক আছে, এরপরে জন্মের দৌড় মৃত্যুর দিকে, আর মৃত্যুর দৌড় জন্মের দিকে। এখানে বলে রাখি, এখানে সবাই কি মানে কি, মানুষের যে আত্মা আছে, আত্মাটা কি হয়? মৃত্যুর পরে অন্য মানুষের দেহে চলে যায়। ঠিক আছে, মানে আত্মা কি হয়? অবিনশ্বর, মানে মানুষ মরে যায়, তার দেহটা জ্বালিয়ে দেওয়া হয় এবং তার শরীরের যে আত্মাটা থাকে সেটা কি হয়? অন্য মানুষের দেহে চলে যায়। এটা ওইভাবে যদি দেখা হয়, তাহলে মৃত্যুর দৌড় জন্মের দিকে এটা বোঝানো যাচ্ছে। জন্মের দৌড় মৃত্যুর দিকে এটা বুঝতে কারো অসুবিধা হয় না। জন্মের পরে মানুষ বড় হয়, বড়র পরে বৃদ্ধ হয়, তারপর মারা যায়। ঠিক আছে, তো জন্মের দৌড় মৃত্যুর দিকে, আর মৃত্যুর দৌড় কি করে জন্মের দিকে, এটা বোঝা গেল আশা করি। এরপরে প্রত্যাশীর দৌড় মরীচিকার পিছুতে পিছুতে। প্রত্যাশী মানে যে আশা করছে, ঠিক আছে, তার মরীচিকার পিছুতে পিছুতে। মরীচিকা মানে জানো? মরুভূমিতে যখন বালিগুলো খুব বেশি উত্তপ্ত হয়ে যায়, তখন তোমাদের ক্লাস 7, তাহলে তোমরা ভৌত বিজ্ঞানে পড়বে সংকট কোণ। সেখানে কিন্তু মরীচিকা আছে। ঠিক আছে, তো সংকট কোণের বেশি যখন হয়ে যায়,
মানে আলো আলোর যে তোমাদের চ্যাপ্টার থাকবে ভৌতবিজ্ঞান, সেখানে আলোতে পাবে। সংকট কোণের থেকে বেশি যখন সেই আলোক রশ্মিটার কোণ হয়ে যায়, তখন কি হয়, সেই স্থলভাগের মধ্যেই, ঠিক আছে, সেই ভূমিটার মধ্যেই সেই বালিগুলো খুব উত্তপ্ত হয়ে গেছে, সেই বালিগুলোর মধ্যেই যে গাছ আছে সেই গাছের ছায়া দেখা যায়। ঠিক আছে, তা সেই গাছের ছায়া দেখা গেল মানে কি, তার ছায়া কোথায় দেখা যায়, জলে দেখা যায়। তখন দূর থেকে কোনো মানুষ যদি দেখে, সে দেখবে কি এখানে নিশ্চয়ই গাছগুলোর ছায়া দেখা যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এখানে জল আছে। ঠিক আছে, নিশ্চয়ই স্থলভাগের মধ্যে, মানে স্থলের মধ্যে কোথাও তুমি এরকম ছায়া দেখতে পাবে না। ঠিক আছে, মানে যেন ঠিক গাছের ছায়া জলে পড়লে যেমন হয়, একটু একটু নড়ে না ছায়াটা, ঠিক সেরকম দেখায়। তো ওটাকেই বলা হয় মরীচিকা। ঠিক আছে, তাহলে প্রত্যাশীর দৌড় কোন দিকে, মরীচিকার দিকে। আপেলের দৌড় মাটির দিকে, এটাও কিন্তু ভৌত বিজ্ঞানে তোমাদের নিউটন যদি মাধ্যাকর্ষণ শক্তি তোমরা পড়ো, এটাও আছে তোমাদের 7-এর বইতেই। সেখানে কি হয়, সেখানে নিউটন বলেছেন কি, আপেল মাটির দিকে কেন পড়ে, সরি ওটা মাধ্যাকর্ষণ না, ওটা অভিকর্ষ বল। ঠিক আছে, মাটির মানে সমস্ত কিছু যে পৃথিবীটা নিজের দিকে টানছে, সেটা অভিকর্ষ বল। আর হ্যাঁ, ওটাকেই মাধ্যাকর্ষণ বলে। আর মহাকর্ষ হচ্ছে সূর্য আর পৃথিবী বা অন্য গ্রহগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, সেটা হচ্ছে মহাকর্ষ। আর অভিকর্ষ আর মাধ্যাকর্ষণ সেই দুটো একই জিনিস। ঠিক আছে, বোঝা গেল। তাহলে হচ্ছে আপেলের দৌড় মাটির দিকে, এটা হচ্ছে নিউটন যে আপেল থেকে বলেছিলেন যে মাটিতে কি আছে, মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষ বল কাজ করছে, সেটাই হচ্ছে এখানে বলা হয়েছে। গাছ মাত্রে দৌড়তে নারাজ। সবাই জানে কি, উদ্ভিদ এক জায়গাতেই থাকে, সে চলাফেরা করে না। ঠিক আছে, এটা তোমরা কোথায় পাবে, জীবন বিজ্ঞানের চলন ও গমন। গাছের কি হয়, চলন হয়, গমন হয় না। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে তোমাদের শিবতোষ মুখোপাধ্যায়, উনি জীববিজ্ঞানের শিক্ষক ছিলেন। তো সেই জন্য ওনার হিসাবে উনি সমস্ত জীব নিয়ে করে লিখেছেন। তো সেই জন্য জীবন বিজ্ঞান একটু চলে আসবে এখানে। ঠিক আছে, আর প্রায় সমস্ত প্রাণী চলতে সক্ষম। ঠিক আছে, সমস্ত প্রাণী এখানে কি কি হচ্ছে, চলতে সক্ষম। সমস্ত প্রাণী, প্রায় সমস্ত প্রাণী চলতে পারে, কিছু কিছু আছে যেগুলো চলতে পারে না। গাছরা দৌড়ায় না, তারা বোধ হয় সবচেয়ে তার বোধ হয় সবচেয়ে বড় কারণ যে তারা এক জায়গায় ঠায় বসে বসেই খাবার তৈরি করতে পারে। ঠিক আছে, মানুষ এত সব কাজ করে কিসের জন্য, খাওয়ার জন্য। মানে সবার প্রথমে তার দরকারটা হচ্ছে খাবার খাওয়া, তাই না? তো গাছ গাছের সেই দরকারটাই সে নিজেই তৈরি করে নিতে পারছে, সেই দরকারই নেই কোথাও গিয়ে খাবার জোগাড় করার। তো সেই জন্য গাছ কি হচ্ছে, এক জায়গাতেই বসে থাকছে। কিন্তু প্রাণীদের এক জায়গায় বসে খাবার তৈরি করবার মতো নিজেদের কোনো ভিয়েন নেই। ভিয়েন মানে কোনো কৌশল জানা নেই। ঠিক আছে, কৌশল মনে করতে পারো। তাহলে প্রাণীরা এক জায়গায় বসে যে খাবার তৈরি করবে, এরকম কোনো কৌশল তাদের জানা নেই। প্রাণী মাত্রেই খাবার সংগ্রহ করতে হয়। এই কারণেই প্রাণীরা এক জায়গায় স্থাণু না হয়ে, স্থাণু মানে স্থিতি, মানে একদম দাঁড়িয়ে থাকা। ঠিক আছে, এক জায়গায় স্থাণু না হয়ে দিকে দিকে পরিভ্রমণ করে। পরিভ্রমণ করে মানে চলাফেরা করে। ঠিক আছে, রসনা রটনা করে এদিকে কিংবা ওদিকে। ঠিক আছে, রসনা রটনা করে মানে এদিক ওদিক যায় মানুষ। ঠিক আছে, এদিকে ওদিকে অনেক সমস্ত ঘটনা ঘটে, সেটাকেই বলা হচ্ছে রসনা রটনা। ঠিক আছে, অনেক অনেক কিছু ঘটেছে আজ পর্যন্ত, সেটাকেই রসনা রটনা বলা হচ্ছে। তা বলে দুনিয়ার সব প্রাণী কুইক মার্চ করে খেতে দৌড়ায় না। সব প্রাণী কুইক মার্চ, জানো তো, এরকম কুচকাওয়াজ করা, সেরকম করে বলছে সবাই খেতেই দৌড়ায় না। কেউ কেউ দৌড়ায় আস্তে কিংবা জোরে। তাহলে এখানে সমস্ত প্রাণীর মধ্যে ভাগ চলে আসছে। কেউ এখানে কি হচ্ছে, জোরে দৌড়াচ্ছে, কেউ দৌড়াচ্ছে আস্তে। আপনার কৃতিত্বে কেউ বা গা দিয়ে, কেউ বা পা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে। কেউ গা দিয়ে চলে, কেউ পা দিয়ে চলে। ঠিক আছে, অনুবীক্ষণের তলাকার অদ্ভুত বিস্ময়ের জীব অ্যামিবা। ঠিক আছে, তাহলে এখানে আমি তোমাদেরকে অ্যামিবার ফটোটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে অ্যামিবা, সরি, এইটা হচ্ছে অ্যামিবা।
এই যে দেখো, এটা হচ্ছে অ্যামিবা। অ্যামিবা কিভাবে চলে, তার মধ্যে যে প্রোটোপ্লাজমগুলো আছে সেগুলো এদিকে, ধরো এইদিকে যাবে, তো এইদিকে সব কি করে বয়ে বয়ে নিয়ে চলে যায়, ঠিক আছে। তো এটা সব বয়ে চলে গেল, এবার এপাশের গুলো এদিকে চলে আসলো, এটা আর একটু এগিয়ে যাবে, এইভাবে সে চলছে, ঠিক আছে। এটা হলো অ্যামিবার ফটো। এরপরে এখানে অণুবীক্ষণের তলাকার অদ্ভুত বিস্ময়ের জীব অ্যামিবা। অণুবীক্ষণের তলাকার বলা হয়েছে কারণ এই জীবটাকে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র, যেটা তোমরা এখন তো দেখতে পাবে না, অণুবীক্ষণ যন্ত্রের নিচে যদি এক তার স্লাইডের মধ্যে একটা ছোট ছোট স্লাইড পাওয়া যায়, মানে ছোট ছোট কাঁচের জিনিস, সেগুলোর মধ্যে এই অ্যামিবাকে রেখে যদি মাইক্রোস্কোপের মধ্যে দেখা যায়, তাহলে এটা কি হয়ে যায়, এগুলোকে দেখা যায়। আর কেমন দেখায় এইরকম, ঠিক আছে। এই যে এইরকম দেখা যায়, মাইক্রোস্কোপের ভিতরে একটা অ্যামিবা দেখলে এরকম দেখাবে, ঠিক আছে। প্রত্যেকের আকার আকৃতি যে এরকমই হবে তা নয়, এটা একটু এদিকেও হতে পারে, কারণ তারা প্রোটোপ্লাজমগুলোকে গড়িয়ে গড়িয়ে নিয়ে যায় আর এইভাবে তারা চলাফেরা করে, ঠিক আছে। এরপরে যার দেহ বলতে একখানি সেল ছাড়া কিছু নেই। আচ্ছা, সেল মানে হচ্ছে কোষ। কোষ কোথায় পড়বে, তোমাদের জীবন বিজ্ঞানে, ঠিক আছে। যার মধ্যে একটাই কোষ আছে, তাহলে এককোষী জীবের নাম হলো অ্যামিবা, ঠিক আছে। তার চলবার ভঙ্গিটি বড় মজার। নিজের দেহ থেকে, অর্থাৎ সেল থেকে খানিক অংশ ক্ষণিকের পা হিসাবে আগিয়ে দেয়। তাহলে তার সেল থেকে কি করে সে, এই যে তার এই পুরোটা সেল কিছুটা প্রোটোপ্লাজম কি করে আগিয়ে দেয়। আর ক্ষণিকের পা, সেই জন্য তার গমন অঙ্গের নাম হচ্ছে ক্ষণপদ, ঠিক আছে। ক্ষণিক পা বা সেটাকে কি বলা হয়, ক্ষণপদ। তাহলে এককোষী জীবের নাম হচ্ছে অ্যামিবা এবং তার গমন অঙ্গের নাম হলো ক্ষণপদ, ঠিক আছে। তাহলে ক্ষণিকের পা হিসাবে আগিয়ে দেয়। সেই দিকে তারপর সেলের মধ্যে প্রোটোপ্লাজমের বাকি অংশকে গড়িয়ে দেয়। এমনি করে মুহুর্মুহু ক্ষণিক পা বার হয় আর প্রোটোপ্লাজম সেদিকে বয়ে যায়, ঠিক আছে। আর প্রোটোপ্লাজম সেদিকে বয়ে যায়। কত মন্দগতিতে অ্যামিবা যে চলে তা একরকম অনুমানই করা যায় না। মন্দগতি মানে ধীর গতিতে। যখন আকাশে একটি জেট প্লেন ঘন্টায় কয়েকশো মাইল বেগে চলছে, তখন অ্যামিবা কয়েক মিনিটে কয়েক মিলিমিটার অতিক্রম করতে পারছে। রক্ষে এই যে সৃষ্টির আদিকাল থেকে অ্যামিবা এমন করেই চলছে, একবারও কখনো থেমে যায়নি। অ্যামিবা কি হচ্ছে, চলেছে, সে একবারও কখনো থামেনি। আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবঘুরে সেল আছে। ভবঘুরে সেল আছে মানে সেটা শরীরের যে কোনো জায়গাতে যেতে পারে, ঠিক আছে। ভবঘুরে মানে তার কোনো ঘর বাড়ি নেই, ঠিক আছে। ভবঘুরে হয় যারা মানে যাদের কোনো ঘর বাড়ি থাকে না, তারা সারা দুনিয়া ঘুরে বেড়ায়, তাদেরকে ভবঘুরে বলা হয়, ঠিক আছে। তাহলে এখানে সেই রকম সেল বা সেই রকম কোষের সারা দুনিয়া কি হবে, মানুষের শরীর। তাহলে সেই শরীরের মধ্যে এরকম সেল আছে, মানে যারা সারা শরীরে ঘুরে বেড়ায়, ঠিক আছে, তাদেরকে ভবঘুরে সেল বলা হচ্ছে। যারা অ্যামিবার মতো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, এরা শরীরের সৈন্য সামন্ত, ঠিক আছে। শরীর এদেরকে রেখেছে সৈন্য সামন্ত, মানে কেউ বাইরে থেকে যদি শত্রু আসে তাকে ধ্বংস করার জন্য, বহিঃশত্রুকে নাশ করতে ছুটে যায়। এছাড়া আর এক রকমের এককোষী জীব প্যারামেসিয়ামের ছবিটা ছিল, কিন্তু এটাকে এরকম একটা লম্বা মতো দেখতে, আর তার চারপাশে এরকম ছোট 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 রোয়া মতন বেরিয়ে থাকে, ঠিক আছে। তার সেলের চারদিকে ছোট ছোট চুলের মতো বহিরাংশ আছে, তাদের সিলিয়া বলা হয়। তাহলে এককোষী আরেকটি জীবের নাম প্যারামেসিয়াম, আর তার গমন অঙ্গের নাম কি হলো, সিলিয়া, ঠিক আছে। এইসব সিলিয়ার যথেষ্ট ব্যবহারের ফলে প্যারামেসিয়াম জলের মধ্যে হাজার দাঁড়ে নৌকা চালানোর মতো আগাতে বা পিছোতে পারে, ঠিক আছে। যেমন 1000টা দাঁড় দিয়ে যেমন নৌকা চালানো হচ্ছে, সেরকম ভাবে এগিয়ে বা পিছিয়ে যেতে পারে। এরপরে গমনাগমনের প্রকৃত মাধুর্যটা আমাদের চোখে পড়ে সাধারণত উচ্চতর প্রাণীর মধ্যে। সমুদ্র স্রোতের সঙ্গে কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে মাইলের পর মাইল পাড়ি দেয়, তার হিসাব আমরা রাখি না। সমুদ্র স্রোতে অনেক সামুদ্রিক জীব আছে যারা সমুদ্রের ভিতরে চলাচল করে, কিন্তু সেই সমুদ্রের ভেতরের জীবও আমরা দেখতে পাই না। আর অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যে সমস্ত জীব দেখা যায়, সেই জীবগুলোও আমরা দেখতে পাই না। চিংড়িরা
দিয়ে চলে। তাদের সুঁড়টা আছে না চিংড়ি মাছের, সেটা এদিক ওদিক করে তারা চলে। কোনো কোনো পতঙ্গ উড়বার সময় তাদের ডানা প্রচণ্ড জোরে নাড়ে। প্রচণ্ড জোরে কি করে নাড়ে? মশাও অনেক জোরে নাড়ে। ঠিক আছে, সেই জন্য মশার আওয়াজ কেন হয়? সে সেকেন্ডে 20,000 বার বা এরকম এত জোরে মানে সে ডানা ঝাপটায়। আর মাছির কেন আওয়াজ শোনা যায় না? সেই অত জোরে আওয়াজ করে না, তো সেই জন্য মাছির আওয়াজ আমরা শুনতে পাই না। মাছিও ডানা ঝাপটায়, কিন্তু মাছির আওয়াজ আমাদের কানে যায় না, কারণ সে সেকেন্ডে অত জোরে ডানা ঝাপটাতে পারে না। মশা পারে, সেই জন্য মশার আওয়াজ আমরা শুনতে পাই। এফিড উড়বার সময় প্রতি সেকেন্ডে 400 বার ডানা নাড়ায়। ঠিক আছে, তাহলে এফিডের ফটোটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই ধরনের ছোট 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 পোকাগুলো অনেক গাছে দেখে থাকবে। এগুলো হচ্ছে এফিড। ঠিক আছে, এফিড কি করে? সেকেন্ডে 400 বার, সে প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে 400 বার ডানা নাড়ায়। আর এক নাগাড়ে 8 মাইল পথ উড়ে যেতে পারে। ঠিক আছে, 8 মাইল পথ মানে প্রায় 8 কিলোমিটার। 8 কিলোমিটার হবে না, তার থেকে একটু কম হবে, 7 কিলোমিটার মতো ধরে রাখতে পারো। ঠিক আছে, তো অনেক দূর পর্যন্ত তারা এক নাগাড়ে উড়ে যেতে পারে। বাগানের শামুকরা চলে তাদের একখানি মাংস পুরু পা দিয়ে। চলে যাওয়ার সময় রেখে যায় জলীয় চিহ্ন। তা দেখলে বলতে ইচ্ছে করে, এ পথে আমি যে গেছি। মানে সে চলে যাওয়ার সময় কি করে? একটা জলীয় চিহ্ন রেখে যায় আর বলে যে এ পথে আমি যে গেছি। উচ্চতর জীবদের মধ্যে গমন শক্তির অনেক কলা কুশলতা। মানে এগুলো তো হলো ছোট ছোট জীব। এর থেকে বড় যে জীবগুলো আছে তারা গমন করে অনেক কলাকুশলতা সাহায্যে। কিন্তু গমন শক্তিকে বিচার করতে হয় সব সময় দৈহিক ওজনের পরিমাণ হিসাবে। ঠিক আছে, দৈহিক ওজন মানে দেহের এখানে ওজনের কথা বলা হচ্ছে, এখানে পাউন্ডে বলা হয়েছে। এটা আমি বলে দেবো মানে কত করে হয়। ঠিক আছে, কত ভারী জন্তু কত ওজন নিয়ে কত সময়ে কত দূর গেছে তা বিবেচ্য। তাহলে সেই জন্তুটার ওজন কত, ঠিক আছে, আর কত সময়ে সে কত দূর গেল সেইগুলো দেখতে হবে। হালকা কোনো পাখির হাওয়ায় তীরের মতো ছুটে চলে যাওয়া আর বেজায় ওজন নিয়ে একখানি হিপোর কাদা ভেঙে থপথপ করে যাওয়া একরকম মনে করলে ভুল হবে। আচ্ছা, হিপো হচ্ছে হিপোপটেমাস। এই যে এইটা হচ্ছে হিপোপটেমাস। তাহলে হিপোপটেমাসের কত ওজন? হিপোপটেমাসকে কি বলা হয়? জলহস্তী। এই যে এটা হচ্ছে হিপোপটেমাস। ঠিক আছে, হিপোপটেমাসের কত বড় শরীর আর তার ওজন কত, আর সেটা যেভাবে চলে একটা ছোট পাখি, এই যে ধরো এই ধরনের একটা পাখি উড়ে যাবে, তো তার ওড়ার সঙ্গে হিপোপটেমাসের চলার তো কোনো সম্পর্ক নেই। তার দেহের ওজন কত হবে? কমই হবে। ঠিক আছে, তো সেই দুটোকে একসঙ্গে মেলালে বা সেই দুটোকে কম্পেয়ার করলে, তুলনা করলে ভুল হবে। এই ধরুন চিতাবাঘের দেহের ওজন 130 পাউন্ডের মতো। ঠিক আছে, তাহলে 130 পাউন্ড মনে করো তার অর্ধেকেরও কম হবে। ঠিক আছে, 130 পাউন্ডকে যদি আমরা কেজিতে কনভার্ট করি, ঠিক আছে, তাহলে সেটা মোটামুটি 50-এর কাছাকাছি হবে। হ্যাঁ, 58 কেজি হবে। ঠিক আছে, তো মানে এই এই ধরনের তার অর্ধেকেরও কম হবে। ঠিক আছে, তো মানে 58 কেজি একটা মানুষের ওজন 58 কেজি হতে পারে, বড় যারা হয়। সে ঘন্টায় 70 মাইল পর্যন্ত দৌড়তে পারে। ঠিক আছে, 1 ঘন্টায় কত যায়? 70 মাইল। ঠিক আছে, প্রায় মনে করো 60 কিলোমিটার। ঠিক আছে, নেকড়ে প্রায় একই ওজনের হলেও তার গতিবেগ প্রতি ঘন্টায় 36 মাইল মাত্র। ঠিক আছে, মানে মাইলটাকে 1 কিলোমিটারে একটু কম মনে করবে, আর পাউন্ডটাকে 1 কিলোর হাফ মনে করবে, হাফের থেকেও কম। ঠিক আছে, সেই তুলনায় হিপোর শরীরের ওজন 2800 পাউন্ড, মানে 2800 পাউন্ড, মানে কত? 1400, মনে করো 1200 কেজি। ঠিক আছে, সে প্রতি ঘন্টায় 20 থেকে 30 মাইল চলতে পারে। ঠিক আছে, গোবি মরুভূমিতে, তাহলে হিপো তো দেখিয়ে দিলাম কেমন দেখতে। গ্যাজেলি নামক এক হরিণ আছে।
তার গতিশক্তি অত্যাধিক। আচ্ছা, গ্যাজেলি হরিণ কোনগুলো? এই যে এই হরিণগুলোকে গ্যাজেলি হরিণ বলা হয়। ঠিক আছে, এই যে এই ধরনের যে হরিণগুলো, এগুলো হচ্ছে কি গ্যাজেলি হরিণ। তার গতিশক্তি অত্যধিক, অনেক বেশি তার গতিশক্তি। ঠিক আছে, দেহের ওজন 80 পাউন্ড, কিন্তু সে ঘন্টায় 60 মাইল বেগে চলতে পারে। ঠিক আছে, তাহলে এখানে চিতাবাঘের মতোই, তাই না? এর ওজন কত? 80 পাউন্ড, চিতাবাঘের থেকে একটু ছোট, কিন্তু সে প্রায় চিতাবাঘের মতোই মানে অতটাই যাচ্ছে। ঠিক আছে, তাহলে ওজন 80 পাউন্ড, তাহলে মনে করো 30 থেকে 35 কেজি হবে। ঠিক আছে, আর 60 মাইল মানে মনে করো 50 কিলোমিটার হবে। অ্যান্টিলোপ হরিণ, ঠিক আছে, অ্যান্টিলোপ হরিণ ঘন্টায় 45 মাইল বেগে দৌড়ায় 110 পাউন্ড ওজন নিয়ে। এইটা এটা অ্যান্টিলোপ হরিণ। ঠিক আছে, এরপরে সেই গল্পে আছে কচ্ছপের কাছে খরগোশ দৌড়ের বাজিতে হার মেনেছিল। গল্পটা তো জানো সবাই, কচ্ছপ আর খরগোশ কি করছিল, কে আগে পৌঁছতে পারে। তো খরগোশ বলছে আমি কচ্ছপের থেকে অনেক আগে পৌঁছাবো বলে সে মাঝ রাস্তায় ঘুমিয়ে পড়েছিল, আর কচ্ছপ ধীরে 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 তার পৌঁছে গিয়েছিল খরগোশের আগেই। তো এটা হচ্ছে খরগোশ কি হয়েছিল, হেরে গিয়েছিল। খরগোশ তো অনেক জোরে দৌড়ায়, কিন্তু সে কচ্ছপের কাছে হেরে গিয়েছিল। নানা জাতের খরগোশের মধ্যে গতির তারতম্য দেখা যায়। সাধারণত খরগোশ মাত্রই তীব্র গতিসম্পন্ন, খরগোশ অনেক জোরে দৌড়ায়। দেহের ওজন যখন 5 পাউন্ড, গতিবেগ তখন 45 মাইল প্রতি ঘন্টা। 1 ঘন্টায় কত যায়? 45 মাইল। মোটরের দৌড়ের কাছাকাছি। ঠিক আছে, একটা মোটর গাড়ি যত জোরে দৌড়ায় তত জোরে একটা খরগোশ দৌড়াতে পারে। রেস হর্সের দেহের ওজন 1000 পাউন্ড, মানে মনে করো 400 কেজি, 400 সাড়ে 400 কেজি। প্রতি ঘন্টায় তার ছুট 40 থেকে 42 মাইল। তাহলে 400 সাড়ে 400 কেজি ওজন নিয়ে সে কত 1 ঘন্টায় যাচ্ছে 40 থেকে 42 মাইল। ঠিক আছে, তার মানে ধরো এখানে 35 কিলোমিটার। অনেক বুনো গাধার দৌড়ের বহর ঘোড়ার সমান, কিন্তু তাদের দেহের ওজন ঘোড়ার চেয়ে কম, মাত্র 300 পাউন্ডের মতো। ঠিক আছে, তো কি হয়, গাধা কি করে, দৌড়ের বহর ঘোড়ার সমান। তো গাধার ওজন কম, কিন্তু দৌড়ায় ঘোড়ার সমান। গ্রে হাউন্ডের দেহের ওজন মাত্র 22 পাউন্ড, সেই অনুপাতে তার চলৎ শক্তির বেগ ঘন্টায় 36 মাইল। তাহলে আচ্ছা, গ্রে হাউন্ড হচ্ছে একটা কুকুর। হাউন্ড তো জানোই, এই যে হাউন্ড জাতীয় কুকুর। হাউন্ড কিন্তু পাহারা দেওয়ার জন্য মানুষের ঘরে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে গ্রে হাউন্ড। গ্রে হাউন্ডের দেহের ওজন মাত্র 22 পাউন্ড, সেই অনুপাতে তার চলৎ শক্তির বেগ কত? ঘন্টায় 36 মাইল। পাখিরা বহুদূর পার হতে পারে। মেরু প্রদেশের টার্ন্স প্রতি বছর 11,000 মাইল একবার উড়ে আসে, আবার পরে ফিরে যায়। আর একবার দেখালাম না ছবিটা, এই যে এই পাখিটা উড়ছে, এটার নাম কি? টার্ন্স পাখি। ঠিক আছে, সে 11,000 মাইল উড়ে যায়। কোনো কোনো হক জাতীয় পাখি ঘন্টায় 150 মাইল বেগে উড়তে পারে। ঠিক আছে, হক পাখি, এই যে এই পাখিটা, এই ধরনের পাখিগুলোকে কি বলছে? হক পাখি। এই যে একটু ছোট, 11,000 মাইল ওর কাছে অনেক বেশি। তো সেই জন্য কি হয়, 1 ঘন্টায় কত যায়? 1 ঘন্টায় 150 মাইল বেগে যায়। এমন পাখি আছে যার গতিবেগ আরো বেশি, ঘন্টায় 200 মাইল। আফ্রিকার ইন জাতীয় পাখি ওড়া ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে। আচ্ছা, মানে এখানে আমি ঠিক ওই পাখিটাই কিনা বলতে পারবো না, কিন্তু এই ধরনের পাখি যেগুলো হাঁটতে সক্ষম, এই পাখিটাই যে সেটা আমি বলতে পারছি না। তো মনে করো এই ধরনের একটা পাখি। ঠিক আছে, যারা হাঁটে বেশি, ওড়ে কম। ঠিক আছে, এটা হচ্ছে আফ্রিকার ইন জাতীয় পাখি। আর দেহের ওজন 110 পাউন্ড হলে কি হয়? তারা ঘন্টায় 31 মাইল বেগে চলতে পারে। ক্যাঙ্গারুর চলন, ক্যাঙ্গারু জানো, ক্যাঙ্গারু যার পেটের ভেতরে একটা খোপ থাকে, তার ভেতরে বাচ্চা থাকে, তো সেটা হচ্ছে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুর চলন প্রায় ইমুর চলনের কাছাকাছি। আচ্ছা, ইমু পাখি কোনটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে।
আচ্ছা, ইমু পাখিও ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে না। না, ইমু পাখি দেখবে একটু বড় ধরনের পাখি হয়, ঠিক আছে? তো ঘন্টায় 30 মাইল, আর দেহের ওজন কত হয় 130 পাউন্ড। মোষের দেহের বহর যত, তাতে ওজন দাঁড়ায় 1800 পাউন্ড, ঠিক আছে? মোষের ওজন কত হয়, মানে প্রায় মনে করো 900 কেজি, 800 কেজি তো হবেই। সেই তুলনায় গতিবেগ নেহাত কম নয়, ঘন্টায় 30 মাইল। হাতির বপু বিরাট, ওজন 7,000 পাউন্ড, মানে 3,500 কিলো হয়ে যাবে, বা 3,000 কিলো। সেই নিয়ে গদাই লস্কর চালে, সে ঘন্টায় 25 মাইল বেগে ছোটে। হাতি কিন্তু অনেক জোরে ছুটতে পারে, মানুষের থেকে জোরে ছুটবে। শেয়াল তার 12 পাউন্ড ওজন নিয়ে 20 মাইল বেগে মাত্র যেতে পারে। শেয়ালের ওজন কিন্তু খুব কম। হাতির কত, 7,000 পাউন্ড, শেয়ালের মাত্র 12 পাউন্ড। কিন্তু হাতি দেখো 25 মাইল চলতে পারে, কিন্তু শেয়াল চলে কত, 20 মাইল। বরাহের দেহের ওজন অনেক বেশি, 90 পাউন্ড। চলৎশক্তি দেখা গেছে ঘন্টায় 11 মাইল মাত্র। সজারুর বরাহ তো জানোই, শূকর। সজারুর দেহের ওজন যেমন মাত্র 3 পাউন্ড, সজারু যার গায়ে কাঁটা কাঁটা থাকে, তার চলার শক্তি সীমিত, ঘন্টায় মাত্র 2 মাইল। উচ্চতর জীবেরা পেশির সঞ্চালনের সাহায্যে হাত পা নাড়তে পারে। যখন কোনো পেশি কাজ করে তখন অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ইংরেজিতে কি বলা হয়, এটিপি, এটিপির পুরো নাম কি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট নামক রাসায়নিক পদার্থের ক্রিয়ার ফলে শক্তি উৎপন্ন হয়। মানুষের শরীরে কত পেশি আছে, হাতের পেশি, পায়ের পেশি, এগুলো তোমরা 5-এর বইতে পড়েছো, মানে পরিবেশ পরিচয় বইটিতে। এরপরে দেখো, বাইরের চলাটা আসল নয়। এ পৃথিবীতে সব চলার মাঝে যা সত্যকারের চলা, তা হলো মানুষের নিজের চলা, তার মন ভূমির মধ্যে। মানুষ মন ভূমির মধ্যে চলা মানে মানুষের চিন্তা শক্তি, মানুষ কত কিছু চিন্তা করতে পারে। মানুষের মনের গতিবেগ আলোর গতি সম্পন্ন, ঘন্টায় 1,86,000 মাইল। মানুষের মন যেখানে খুশি চলে যেতে পারে, তার কোথাও যেতে নেই মানা। ক্রমবিকাশের দুস্তর পথ পেরিয়ে মানুষ এমন মন পেয়েছে, মনকে চালাবার ক্ষমতাও। মন তার রথ, মন রথ অবাধ, ঠিক আছে? ক্রমবিকাশের ইতিহাসে জানা যায়, ঘোড়ার পূর্বপুরুষদের এখনকার ঘোড়ার মতো খুর ছিল না। হাতে পায়ে 5 আঙ্গুল বিশিষ্ট জীব ছিল তারা, কিন্তু ক্রমবিকাশে পথ পরিক্রমায় আস্তে আস্তে অন্য আঙ্গুলগুলি অদৃশ্য হয়ে রইল শুধু মাঝের আঙ্গুলটি, যাকে আমরা খুর বলে জানি, ঠিক আছে? তাহলে ঘোড়ার কি ছিল, 5টা আঙ্গুল ছিল, ধীরে ধীরে কি হলো, মাঝের আঙ্গুলটা সব থেকে বড় হলো, আর সেটা কি হয়ে গেল, খুর হয়ে গেল। ঘোড়দৌড়ের মাঠে ঘোড়া ধুলো উড়িয়ে চমক লাগিয়ে ছুটে চলে যায়, কিন্তু মনের দৌড়ে ঘোড়া তত কিছু নয়। মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন, ঠিক আছে? মানুষ তো নিজে অত দৌড়াতে পারে না, কিন্তু মানুষের মনের সঙ্গে যদি তুলনা করা হয়, তাহলে মানুষের মনের দৌড়ে মানুষ কি হয়ে যায়, চ্যাম্পিয়ন, মানে সবার থেকে ওপরে। এই মনকে সঙ্গে নিয়ে মানুষ যুগে যুগে কালে কালে পদচালনা করেছে দিকে দিকে। হিউয়েন সাং এসেছেন সুদূর চীন থেকে, তার মনকে সঙ্গে নিয়ে। হিউয়েন সাং কে ছিল, চীনা পরিব্রাজক ছিলেন তিনি। আকবরের আমলে এসেছিলেন, এবং কি হয়েছে, তিনি সব লিখে নিয়েছিলেন ভারতের ইতিহাস। তার লেখা থেকে ভারতের ইতিহাসের অনেকটা জানা যায়। ভারতের শ্রীজ্ঞান দীপঙ্কর মানে অতীশ দীপঙ্কর, তিনি কোথায় ছিলেন, নালন্দা বিশ্ববিদ্যালয় তার অধ্যক্ষ ছিলেন, তিনি সেখানে পড়াতেন। এবং তিনি কোথায় চলে গেছিলেন, তিব্বতে। ভাস্কো দা গামা এসেছেন তুমুল সমুদ্র পেরিয়ে ভারতবর্ষে, ঠিক আছে? ভারতবর্ষে এসেছিলেন ভাস্কো দা গামা সর্বপ্রথম। দক্ষিণ কালিকট বন্দরে এসেছিলেন, এটা তো জানো। আর কলম্বাস তার দুর্জয় মনকে সঙ্গে নিয়ে নতুন পৃথিবীর আবিষ্কার করেছেন, আমেরিকা আবিষ্কার করেছিলেন। আবিষ্কার মানে আমেরিকা তার আগেই ছিল,
আমেরিকা তিনি পৌঁছেছিলেন। দুনিয়ার থেকে আড়ালে ছিল আমেরিকা। তিনি সর্বপ্রথম পৌঁছে দেখেন যে এটাও একটা দেশ, এখানেও অনেক মানুষ বসবাস করছে। তাই তিনি আবিষ্কার করেননি, তিনি খুঁজে বের করেছিলেন জাস্ট। ঠিক আছে? যে তিনি সবাইকে বলেছিলেন যে এখানেও মানুষ বসবাস করে। শঙ্করাচার্য পদব্রজে সারা ভারতবর্ষের দিকে দিকে গেছেন ভারতবর্ষকে আবিষ্কার করবেন বলে। শঙ্করাচার্য সারা ভারতবর্ষ ঘুরেছেন পায়ে হেঁটে। সবচেয়ে মজার ব্যাপার এই যে মানুষ এখন শুধু নিজেই চলে ক্ষান্ত নয়, সে অন্য সবকিছুকেও চালাতে সমান উৎসুক। জাহাজ, রেল, প্লেন, জেট। এখন মানুষ আকাশে নতুন করে ঘোড়দৌড়ের মাঠ করে তুলছে। মানে কি হয়েছে, অনেক প্লেন আছে, হেলিকপ্টার আছে, যুদ্ধ বিমান আছে, কত কিছু আছে। সেখানে নতুন বাজি ধরেছে যে সে ত্রিভুবনেশ্বর হবে। ঠিক আছে? ত্রিভুবনের ঈশ্বরকে, ত্রিভুবনের ভগবান, সে বলছে ভগবানের জায়গাটা সে নিয়ে নেবে। স্বর্গমর্ত তোলপাড় করবে। স্বর্গে কে থাকে? দেবতা। আর মর্তে কে থাকে? অসুর। তো সে বলছে মানুষ স্বর্গ, মর্ত আর পাতাল, আচ্ছা, সব জায়গার কি হবে? অধিকার নেবে। তাই জীবনের 440তে মানুষ বিশ্বকীর্তি স্থাপন করেছে। ঠিক আছে? মানুষ কি হয়েছে? বিশ্বকীর্তি স্থাপন করেছে। কিন্তু ক্ষণিকের পা দিয়ে, কেউ সিলিয়া দিয়ে, ক্ষণিকের পা কে অ্যামিবা, সিলিয়া প্যারামেসিয়া, কেউ দাঁড়া দিয়ে, চিংড়ির দাঁড়া দিয়ে, নানা রকমের পা দিয়ে সবই চলেছে। ঠিক আছে? সবাই চলছে। চারিদিকে সবাই ছুটোছুটি করছে। কিসের এ জয়যাত্রা, এ তরা? ঠিক আছে? পৃথিবীও পাগলের মতো হনহন করে ছুটে চলেছে। পৃথিবীও ঘুরছে কার? সূর্যের চারিদিকে। পৃথিবীটাকে আমি একবার শুধিয়েছিলাম, তোমার কেন চলবার জন্য এত দায়? এ যাত্রা তোমার থামাও। সূর্যি তো কারো পিছু পিছু ধাওয়া করছে না, তুমি কেন এত তাড়াতাড়ি করছো? তার উত্তরে পৃথিবী কি জানিয়েছিলেন জানেন? তার দক্ষিণা হাওয়ার ভিতর দিয়ে সে আমার কানে কানে বলেছিল, থামা মানে জীবনের শেষ। যতদিন আছো ততদিন চলো, দাঁড়িও না। শাশ্বত সত্যের দিকে এগিয়ে যাও, গতি বন্ধ করো না। চরৈবেতি। চরৈবেতি মানে এগিয়ে চলো। ঠিক আছে? জীবন যতদিন আছে ততদিন এগিয়ে চলো। তাহলে এটার মানে হচ্ছে এগুলোই, যে কে কখন কতটা দূর চলতে পারে, এটা কিন্তু মনে রাখবার বিষয়। আর এটা পরীক্ষাতেও আসতে পারে। পরীক্ষা থেকে কোশ্চেনগুলো যখন আসে তখন এখানেই কঠিন হয়ে যায় যে কে কতদূর দৌড়ায়। ঠিক আছে? যখন খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নগুলো আসে তখনই অসুবিধা। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। এতদূরই ছিল এই গদ্যটা। এরপরে আমরা হাতে কলমে প্রশ্ন উত্তর করব পরের ভিডিওতে। আজকের ভিডিওতে এ পর্যন্তই।